প্রচন্ড বদরাগী ছিল, মানে অনামিকার কথা বলছি, ও প্রচন্ড বদরাগী ছিল। তোমার অনামিকারও কিন্তু ওইরকম কন্ডিশনে হয়ে গেছে, যেমন ওরা বলছে ও এক কান দিয়ে ঢুকাচ্ছে আর এক কান দিয়ে বের করছে। হ্যাঁ, ও নিজে ওড়না দিয়ে পাখার মধ্যে নিজের প্রাণটা নিজে নিয়ে নিয়েছে, বুঝে যাও কি। অলরেডি হয়তো ওর মৃত্যু ধরো ওই 1:30-2টো নাগাদ হয়েছে, মানে 1:30-2টো নাগাদ ওই কাজটা করে নিয়েছে, মানে 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে। হঠাৎ একজন চিৎকার করে বলে যে অমুকের পুকুরে তোমার মেয়ের দেহ ভাসছে। সবাই দৌড়ে গেছে, গিয়ে দেখি সত্যি ওর মামির দেহ সেই একই রকম, অনামিকাকে যেরকম ভাবে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল, ওর মামিকেও কিন্তু ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওর প্রচন্ড ধুম জ্বর, বলা নেই কওয়া নেই, প্রচন্ড ধুম জ্বর এসছে। অ্যান্ড জ্বর আসার পরে ওকে, ওর গলা না, পদ্মর গলা না, বলছে আমি তো মাছ খাই না, আমার ডিম কোথায়। হ্যাঁ, রাগের চোটে বলছে, রাগে বলছে আমার ডিম কোথায়। তো বলছে যে ডিম তো আজকে করা হয়নি, আর তুমি তো, তোমাকে যা দেওয়া হয় তুমি তো ওরকমই খেয়ে নাও সোনা মুখ করে। রাগ জানেন তো মানুষের চরম শত্রু, শুধু মানুষের কেন, রাগটা সবারই চরম শত্রু, জন্তু জানোয়ারদের ক্ষেত্রেও বলবো, বা যদি আমরা অপর পারের সেই অ্যান্টিটি বা ভূত প্রেত সোল যে যাই বলি না কেন, তাদের মধ্যে কি রাগ নেই? কিন্তু রাগ জানেন তো তাদের জন্য খুব মানে খারাপ। কেন বলছি? আজকে এমন একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করবো, জানেন তো, যে পাঠিয়েছে প্রথমবার আমাদের সঙ্গে শেয়ার করছে, এবং যেহেতু আপনারা জানেনই অনেক পডকাস্টের সঙ্গে কোলাবোরেশন করেছে, আমাদের কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন, ও ওখান থেকে দেখেই আমাদের পরিবারে জয়েন হয়েছে, এবং ওর নিজের বড় দিদির সঙ্গে কিন্তু মারাত্মক একটা ঘটনা ঘটেছিল, যার দরুনে জানেন তো, মানে বলছে যে রুমকিদির জন্ম থেকে আমার দিদির কিন্তু চোখগুলি খুব ভালো ছিল, একদম পুরো স্পষ্ট, কোনোদিনও চশমা, আমি চশমা পরি, আমার দিদি চশমা পরতো না, বাট ওই ইনসিডেন্টের পরে না দিদির বা চোখটা পুরোপুরি, মানে ও পুরো ব্লার্ড দেখে। হ্যাঁ, অ্যান্ড চশমা যে পড়েছে একটা প্রচন্ড পাওয়ার, আরেকটা কিন্তু নর্মাল, মানে ডান চোখেরটা নর্মাল, বা চোখেরটা ব্লার। মানে তোমরা ভাবছো আর কি এই কেমন ঘটনা, তাই না? সত্যি কথা বলতে ও যখন প্রথমে এই বলে স্টার্ট করেছে মৌ আমার কাছে, তো আমারও প্রচন্ড মানে একটা কিউরিওসিটি কাজ করছিল যে ব্যাপারটা কি, এরকম কি করে হলো। তো চলো শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজকেও একটি মারাত্মক ঘটনা নিয়ে চলে এসেছি। এই ঘটনাগুলো আপনারাই পাঠান, আজকে যেমন মৌ পাঠিয়েছে, তো যারা ভাবছেন আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা পাঠাবেন না প্লিজ, ঠিক আছে? তো চলো শুরু করছি। যেহেতু ওর নিজের দিদির সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, তো মৌ বলেছে যে তুমি জায়গার নাম আর আমাদের নামটা নাই বা মেনশন করলে, মৌ বলে বললেই হলো। আর ওর দিদির নাম ও নিজেই বলেছে পদ্ম বলে বলো, ঠিক আছে তাই। তো মৌরা বুঝতেই পারছো একটা পাড়া কালচারে থাকে, মানে পাড়ার মধ্যে থাকে, যেখানে বুঝতেই পারছো অনেক দিন ধরে পাড়া কালচারটা চলে আসছে। মৌদের ঠিক পাশের বাড়ি, মানে ওরা একটা দেওয়ালি দুজনে ইয়ে করে, মানে কম্বাইন আর কি, একটা দেওয়াল। তো ওই বাড়িতে না জেঠু জেঠু বলে ডাকে, মানে মৌয়ের বাবার থেকে ওই আঙ্কেল বড় আর কি, তাই জেঠু বলে ডাকে। ওনার 3 মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এবং মেঝো মেয়ের বিয়ে হয়নি, আর ছোট মেয়েটা তোমার এইচএস ফাইনাল দেবে, ইনসিডেন্টটা তখনই ঘটেছে। হ্যাঁ, আচ্ছা, ছোট মেয়ের আবার মেঝো মেয়ের মেঝো মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ওর বিয়ের কথাবার্তা চলছে। হ্যাঁ, এদিকে ছোট মেয়ে একজনের একটা ছেলের সঙ্গে ওর একটা রিলেশন আর কি, লাভ রিলেশন ও ইয়ে হয়েছে, মানে লাভ লাভ রিলেশনে গেছে আর কি। তো ছেলেটা আবার ওর মুদিখানা আছে, ঠিক আছে, অতটা পড়াশোনা, সবাই যে পড়াশোনায় ভালো হবে তা তো নয়, বাট এটাও ঠিক যে পড়াশোনায় ভালো না হলে অন্য কিছু করতে পারবে না তেমন তো নয় না। মেবি হতে পারে ও বিজনেসে অনেক ভালো করবে আর কি। হ্যাঁ, তো কিন্তু কিছু কিছু মানসিকতা, স্পেশালি প্যারেন্টস এর মানসিকতা তো একটু আলাদা। হ্যাঁ, সবার আবার বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এটাই। আর মানে ওই মেয়েটার আমি ছদ্মনাম অনামিকা বলেই বলছি। হ্যাঁ, অনামিকা আর ওই মুদিখানা ছেলেটা যে, মানে যার ওর প্রেমিক যে, যার নাম আমি না হয় দিয়ে দিই শঙ্কর, শঙ্করের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স প্রায় 10-11 বছরে। তো বুঝতেই পারছো পাড়ার মধ্যে থাকে, একজনের মানে দেখেছে, চোখে পড়ে গেছে, তো ওর বাবার কাছে এসে নালিশ জানিয়েছে, তো তোমার ছোট মেয়েকে তো দেখলাম শঙ্করের সঙ্গে ঘুরছে। তো এই নিয়ে ওদের বাড়িতে প্রচন্ড, মানে এই আওয়াজগুলি যে ঝগড়াঝাটি হচ্ছিল বা অনামিকাকে বকাবকি করছিল, এই আওয়াজগুলি কিন্তু পদ্ম, মানে মৌ এবং মৌয়ের দিদি, ওর মা বাবা সবাই শুনছিল।
এই ছোট মেয়েটা না প্রচন্ড বদরাগী ছিল, মানে অনামিকার কথা বলছি, ও প্রচন্ড বদরাগী ছিল। মানে ও যেটা জিদ করবে, বলে না কিছু কিছু অ্যারোগেন্ট টাইপের থাকে, শুধু ছেলে কেন মেয়ে কেন, দুজনেই থাকে, ছেলেরাও অ্যারোগেন্ট হয় মেয়েরাও অ্যারোগেন্ট হয়। এই মানে প্রচন্ড রাগী জিদ্দি, মানে বদমেজাজি যেটাকে বলে, হ্যাঁ বদমেজাজি বলাটা ওয়ার্ডটা ভালো। তো আগে তো ভাঙচুর করতো, এখন না মানে ওর রাগটা যেমন দিনে দিনে না কন্ট্রোল না করে আরো বেশি এক্সপান্ড হচ্ছে, মানে আরো বেশি বেড়ে যাচ্ছে। তো যখন বলেছে যে এরকম ছেলের সঙ্গে তো দেবো না, তোর বড় জামাইবাবু এত ভালো চাকরি করে, মেজো দিদির জন্য এরকম করে দেখছি, আর তুই এরকম মুদিখানার একজনের সঙ্গে বিয়ে করবি, হ্যাঁ তুই ভাবলি কি করে, মাত্র মানে মানে এইচএস 12 ক্লাস দিবি তুই, হ্যাঁ তুই এখনই বিয়ে করার কি কথা, মানে প্রচন্ড বকাবকি করেছে। বাট ও তো নাছোড় বান্দা যে ওই ছেলেকেই বিয়ে করবে। ইনফ্যাক্ট ওর মেঝো দিদির তো জাস্ট প্রপোজাল আলাপ আসছে, দেখাশোনা হচ্ছে, ও এবং সেই শঙ্কর ডিসাইড করলো ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে, যেহেতু মা বাবারা রাজি নয়। এবং যেমন ভাবা তেমন কাজ। কিন্তু হয় না যে ফোনে ফোনে তো মোটামুটি সব বুঝতেই পারে, মেঝো দিদিটা টের পেয়ে গেছে, ও না মা বাবাকে বলছে, মা ও না ওই শঙ্করের সঙ্গে কিন্তু পালানোর ফোন দিয়ে আসছে, হ্যাঁ আমি শুনেছি এরকম এরকম। তারপর ওরা কি করেছে, ওকে ছোট মেয়েটাকে নিয়ে গিয়ে মামার বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে এসছে। মামার বাড়িতে নিয়ে গিয়ে ওর মানে দিম্মাকে বলেছে একটু বোঝাও, মামা মামিদেরকে বলেছে একটু বোঝাও, দেখো বোঝে না, নিজের থেকে এত বড় ছেলের সঙ্গে এখন তো মানে উঠতি বয়স, ভুলভাল করছে বুঝতে পারছে না। কিন্তু যেহেতু ওকে পালাতে দেয়নি, ও তো রেগে মানে ফুসছে, হ্যাঁ মোবাইল কেড়ে নিয়ে নিয়েছে, ফোন করতে দেয়নি। ঠিক আছে। তো যাই হোক, ওর মামির মেয়ে তখন ক্লাস 10-এ পড়তো, মামির মেয়ের নাম রুমা দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ যেহেতু বলছে নামগুলি মেনশন করতে পারবো না, কারণ ঘটনাটা যত এগোবে না তখন বুঝতে পারবে মানে সবাই সচরাচর কেন মানে এসব ঘটনায় নাম মেনশন করতে চায় না কেউ। তো রুমা ক্লাস 10-এ পড়ে, এবং ওর মোবাইল ছিল না, তো ওর বাবা বলেছে তুমি 12 ক্লাস পাশ করবে তারপর তুমি মোবাইল পাবে। ঠিক আছে, ওই মেয়েটা বহুত অন্যরকম ছিল, ও নিজের দুনিয়াতেই থাকতো, হ্যাঁ রবীন্দ্র নৃত্য করতো, বেশ নিজের মতোই থাকতো। কিন্তু মানে অনামিকাদেরকে কিন্তু ভালোবাসতো, যেহেতু পিসি 3 মেয়ে। তো কিন্তু অনামিকা না মানে বলে না রাগে অন্ধ হয়ে গেলে যা হয়, তো ওকে মামা মামি বোঝাচ্ছে, ওর দিদিমা বোঝাচ্ছে, দাদু বোঝাচ্ছে, কিন্তু মেয়েটার সামনে না, যেহেতু ক্লাস 10-এর মেয়ে, ও একটু একটু বুঝতে পারলেও ওকে কেউ ধরা দিচ্ছিল না। তো এদিকে তো মানে বলে না যে তুমি যখন মানে কোনো কিছু ডিসাইড করে নাও, ভালো কথা হোক, কোনো কথা কারো কথা তোমার কানে আসে না, তোমার অনামিকারও কিন্তু ওইরকম কন্ডিশনে হয়ে গেছে, যেমন ওরা বলছে ও এক কান দিয়ে ঢুকাচ্ছে আর এক কান দিয়ে বের করছে, হ্যাঁ। তো যেহেতু মানে মামাতো বোন ওখানে ছিল, মামাতো বোনের সঙ্গে অনামিকা ঘুমাতো। একদিন রাত্রে মামাতো বোনের চিৎকার শুনে সবাই গিয়ে দেখে, মানে ও তো বাচ্চা মেয়ে ঘুমিয়ে গেছিল ডিপে, কখন যে মানে আমি একাধিকবার বলেছি ইউটিউবে এই প্ল্যাটফর্মে না আমরা কিন্তু ওরকম ভাবে মেনশন করতে পারি না, হ্যাঁ মানে ও নিজে ওড়না দিয়ে পাখার মধ্যে নিজের প্রাণটা নিজে নিয়ে নিয়েছে, বুঝে যাও কি। এবং ওই মামাতো বোনটা মানে রুমার যখন চোখ খুলেছে, ক্লাস 10-এ পরে, হার্ডলি ধরো 15 বছরই, ধরো 15 সাড়ে 15 বছর, মেয়েটা চোখ খুলে দেখছে এরকম করে ঝুলছে পাখার মধ্যে। ওইটুকুনি মেয়ের মেন্টাল কন্ডিশন কেমন হবে বলতো, মানে ও কখন করেছে, মানে হয়তো ঘুমটা এতই ডিপ লেগে গেছিল বুঝতে পারিনি, আর ও তো এত রাগী একটা মেয়ে, রাগে কি করবে না করবে মানে বলে না দিশা হারিয়ে ফেলা বা অন্ধ হয়ে যাওয়া, তো এই একটা কাণ্ড করে বসে। তো মেয়েটা চিৎকার শুনে মামা মামি চলে আসে, দিদিমা চলে আসে, সঙ্গে সঙ্গে ওকে নামানো হয়। নামানোর পর অবভিয়াসলি ওর মা বাবাকে খবর দেওয়া হয়, সঙ্গে সঙ্গে নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। তো অলরেডি পোস্টমর্টমে যেটা জানা গেছে যে ওরা যখন দেখেছে ধরো ভোর 4টা সাড়ে 4টায় দেখেছে, মানে মামার তো বোনটা উঠেছিল ওর হিসু করতে যাবে বলে, অলরেডি হয়তো ওর মৃত্যু ধরো ওই 1টা 2টো নাগাদ হয়েছে, মানে 1টা 2টো নাগাদ ওই কাজটা করে নিয়েছে, মানে 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তারপর ওর মামার মেয়েটা দেখেছে। আর জানো যে এইসব মৃতদেহ কতটা ভীষণ দেখতে, জিহ্বা কেমন বেরিয়ে থাকে, হোয়াট এভার, আমি আর ডিসক্রাইব নাই বা করলাম এখানে, কারণ যেহেতু বাচ্চারা দেখে। অ্যান্ড তোমার এখানে একটা কথাই আমি বলবো, ঘটনাটা শোনো, পরে মেসেজটা আমি দেবো, এটা ঠিক আছে। মা বাবা ইয়ে করছে, মানে মা বাবা দুঃখ করবে, রাগ করবে, কি করবে, মানে মেয়ে এই কাণ্ড করেছে, মেয়ে হারিয়ে ফেলেছে, ওটার দুঃখ করবে না, মেয়ে রাগের চোটে এই কাণ্ড করেছে, এমনই একটা বদমেজাজি মেয়ে, ওইটার জন্য রাগ করবে, বুঝে পাচ্ছে না। তো বুঝতেই পারছো, অপমৃত্যু যখন 4 দিনে কিন্তু মেয়েটার অনামিকার কাজ হয়, ঠিক আছে। ফাইন, কাজ হওয়ার ঠিক 10 দিনের মাথায় ওর মামার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু একটু ওর মামার বাড়িটা একটু গ্রাম্য পরিবেশে ছিল, মামার মেয়ে কিন্তু সাঁতার ফাতার সব জানতো জানো। খুঁজে পাচ্ছে না, হঠাৎ একজন চিৎকার করে বলে যে অমুকের পুকুরে তোমার মেয়ের দেহ ভাসছে। সবাই দৌড়ে গেছে, গিয়ে দেখি সত্যি ভাসছে জানো।
মানে এটা না মানে এটা অকল্পনীয়। মেয়েটা ভালো সাঁতার জানতো, মানে এপার ওপার করতো, বেশ ডিপ ডিপ জলেও পারতো আর কি। এই মেয়ে ওই পুকুরে, মানে এটা হতে পারে না। মানে কি হলো না হলো এটা কোশ্চেন মার্ক রয়ে গেল। হ্যাঁ, তো অবভিয়াসলি বুঝতেই পারছো মা বাবার কন্ডিশন কি। তো 10 দিন আগে মানে ওই অপমৃত্যু, আফটার দ্যাট ওনার নিজের মেয়ের মৃত্যু। ঠিক আছে, ওর কাজ টাজ হওয়ার, মানে শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার আবার 10 দিনের মাথায় ওর মামির দেহ সেই একই রকম, অনামিকাকে যেরকম ভাবে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল, ওর মামিকেও কিন্তু ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওর মামা মাথা চাপড়াচ্ছে, মানে একে তো মেয়ের শোক কাটাতে না কাটাতে স্ত্রী এই কাণ্ড করে বসেছে। ঠিক আছে, মাথা চাপড়াচ্ছে, কিছু ইয়ে করতে পারছে না, মানে কি করবে। তো এইগুলি হচ্ছে মামির মৃত্যুর 5 দিন পরের থেকে। এখন ঘটনা চলে আসছি হলো তোমার মৌদের বাড়িতে। ঠিক আছে, অনামিকা তো ওদের পাশের বাড়ির মেয়ে ছিল, যাকে মামার বাড়ি পাঠানো হয়েছিল। ওর যে দিদি পদ্মর কিছু কিছু প্রবলেম শুরু হলো। ঠিক আছে, পদ্মর কি প্রবলেম শুরু হলো? পদ্ম প্রথমে তো মানে ওর জ্বর এসছে, প্রচন্ড ধুম জ্বর, বলা নেই কওয়া নেই, প্রচন্ড ধুম জ্বর এসছে। অ্যান্ড জ্বর আসার পরে ওকে প্যারাসিটামল বাগেরা দেওয়া হয়েছে, কিন্তু ও ঠিক হয়নি, উইকনেস বেড়ে গেছে। কখনো কখনো ওর মাকে বলছে, মানে ওর ধরো ও নর্মাল, মানে পদ্ম এবং মৌ, মৌ যেটা আমাকে বলেছে যে আমি আমার দিদি না ওরকম বায়না করি না যে আমার এটাই দিতে হবে ওটাই দিতে হবে। আমাদের ছোটবেলার থেকে মা বাবা এমন অভ্যাস করেছে, মাছও খেতে হবে, অনেক সময় হ্যাঁ কাটা ওই গজের পিসটা হয়তো আমার খেতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু মা বেছে দেয়, কিন্তু আমরা না করি না। হ্যাঁ, তো আমরা সবকিছুই খাই, মানে তুমি বলো চিকেনও খাই, মাটনও খাই, মাছও খাই, নিরামিষও খাই, কোনো অসুবিধা নেই আমাদের। হ্যাঁ, তো আমরা ইনফ্যাক্ট আমার মায়ের হাতের রান্নাটা আমরা ভালোই বাসি। তো মা মাছ খেতে দিয়েছে, তখন হঠাৎ একটা মোটা গলা মানে কি ওর গলা না, পদ্মর গলা না, বলছে আমি তো মাছ খাই না, আমার ডিম কোথায়? হ্যাঁ, রাগের চোটে বলছে, রাগে বলছে আমার ডিম কোথায়। তো বলছে যে ডিম তো আজকে করা হয়নি, আর তুমি তো, তোমাকে যা দেওয়া হয় তুমি তো ওরকমই খেয়ে নাও সোনা মুখ করে, আজকে ডিমের কথা কেন বলছে? বলে না আমি মাছ খাই না, আমাকে ডিম দাও। বলছে তুই মাছ খাস না কবে থেকে? তুই তো প্রত্যেকদিন মাছ খাস, কালকেও খেলি মাছ, হ্যাঁ কোথায় মাছ খাস না? তো ওটা রেগে বলছে আমি ভাতই খাবো না, বলে ভাতের হাত ইয়েটা না এরকম যেই ছুঁড়ে ফেলতে যাবে, ওর মা হাত ধরে না বলছে একদম থাপড়িয়ে ঠিক করে দেবো। লক্ষ্মীকে তুমি ইয়ে করছো, অবহেলা করছো। যেই বলেছে থাপড়ে ঠিক করবে, ওর যেমন রাগটা আরো দ্বিগুণ, মানে পদ্ম এরকম বলছে আমার দিদি এরকমই না। আর এগুলি কিন্তু বউয়ের চোখের সামনেই হচ্ছে, মৌ ছিল তখন। বলছে আমার দিদি ওরকম না, রুমকি দি ওর যখন রাগ দেখবে না চোখে মুখে যেমন ফেটে পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, যেমন নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছে না। ওকে ঘরে, ওর মা বলে ঘরে যা, তোর ভাত খেতে হবে না। ঘরে গিয়ে যেমন ফুসছে, ঠিক 1 ঘন্টা পর দেখে ওর দিদি মানে পদ্ম কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে যে হ্যাঁ আমি আমি তো কিছু করিনি, আমার আমার তো কিছু কোনো দোষ ছিল না। হ্যাঁ, তা আমাকে কেন এরকম সাজা দিল? হ্যাঁ, আমাকে কেন এমন পানিশমেন্ট দিল? পানিশমেন্ট বলেছে, হ্যাঁ পানিশমেন্ট দিল। তখন মৌয়ের মা, মানে অবভিয়াসলি না, মেয়ে হঠাৎ এরকম করছে, হাজার হোক মানে এই মৌ এবং মৌয়ের দিদি বলে, আমি আমার থেকে তো বেশি আমার দিদি অবিডিয়েন্ট আমার মায়ের প্রতি। মা মানে দিদি, মা এক্সপেক্টই করেনি দিদি কোনোদিনও এরকম ভাবে রিয়েক্ট করতে পারে। তো মৌয়ের মা এসছে, এসে বলছে কি হয়েছে? হ্যাঁ, তো বলছে যে তুই কাঁদতে কাঁদতে চোখ খুলেছিস, জল দিয়েছে, 1 গ্লাস জল দিয়েছে। ও জল দেখে যেমন ও আগে আগের যেমন 1 ঘন্টাকে প্রচন্ড রেগে ফুপে গেছিল, এখন যেমন জল দেখে ভয় পাচ্ছে। জল না জল না, জল জল এনো না আমার কাছে, জল এনো না, জল না জল না জল না। তো বলছে জল খা, বলছে না আমি জল খাবো না, আমার জলে ভয় লাগে, জল খাবো না, জল খাবো না বলে না। হ্যাঁ, আরো কাঁদছে, বলছে ঠিক আছে ঠিক আছে তুই শান্ত হ। তো ও বলছে কি হয়েছে রে? ও ও কার সঙ্গে, মানে বাইরে কোনো কার সঙ্গে ঝগড়া হয়েছে নাকি, এরকম কিছু হয়েছে? তখন মৌ বলছে না না দিদি তো ওরকম না মা, অনেক সময় হয়তো বন্ধুরা যদি ওর অমতে কোনো কিছু করে, ও হাসি মুখে সেটা এক্সপেক্ট মানে একসেপ্ট করে নেয়। অ্যান্ড ও পরে মানে বলছে যে ঠিক আছে চলো, সবাই সব সময় তা ও প্রচন্ড অ্যাডজাস্ট করে চলনেওয়ালা মেয়ে। হ্যাঁ, এরকম হতেই পারে না, তাই ওর বন্ধু সার্কেলে কিন্তু পদ্মকে সবাই খুব ভালোবাসে, যদিও এটা ছদ্মনাম ইউজ করছি। কলেজে সবাই বলো, তোমার স্কুলের যে আগের পুরনো বন্ধু পদ্মর সঙ্গে কিন্তু বহুত ভালো রেপো। হ্যাঁ, তো বলছে দিদি তো এরকম নয়। ঠিক আছে ফাইন। সন্ধ্যার পরে, সন্ধ্যা চলে গেছে, এটা দুপুরে খাওয়া ইনসিডেন্ট, তার 1 ঘন্টা পর কান্না। সন্ধ্যার পরে না যেমন ও বলছে হ্যাঁ আমার মেয়েটাকেও গেল, আমার মেয়েটাকেও খেলো, আমাকেও খেলো। হ্যাঁ, আমি বারবার বলেছিলাম অন্যের আপদ আমাদের ঘরে আনতে না, বারবার বলেছিলাম যে যেই ঘরের মেয়ে ওই ঘরে ওরাই ঠিক করবে, আমাদের বাড়িতে আনতে না। হ্যাঁ, তথাপিও কত চেষ্টা করেছি, আমার মেয়েটাও গেল আমাকেও নিল, আমার মেয়েটাও গেল আমাকেও নিল।
কিচ্ছু বুঝতে পারছি না, এই পদ্মর যার বিয়ে হয়নি ওর মেয়ে আসবে কোত্থেকে, তাই না? তখন মৌ বলছে, মা দিদির পার্সোনালিটি যে স্প্লিট হয়ে যায় ওই রোগটা হয়নি তো, হয়তো হতে পারে দিদির মানে মানসিক ভাবে দিদির অনেক রকমের প্রবলেম হচ্ছে যেটা ও আমাদেরকে খুলে বলছে না। আর এটা হয় না মানে পার্সোনালিটি স্প্লিট, স্প্লিট পার্সোনালিটি মিনস তোমরা জানোই কি বলবো, ভুল ভুলাইয়া কে না দেখেছি আমরা, যে একটার মধ্যে আরেকজনের, এখানে তিনটে পার্সোনালিটি দেখা যাচ্ছে। তো বলছে এগুলি কি আবার, ওর মা আর কি তো যেটা আর কি মানে বলছেন আর কি, ওনারা তো ওরকম ভাবে এইসব জানেন না, বলছে না এরকম এরকম হয়। তো বলছে এটা এটা এটার জন্য কি করতে হবে, বলে মা এটার জন্য মনোরোগ মানে মনোচিকিৎসককে দেখাতে হয়, তো ওরা অনেক রকমের কাউন্সিলিং করে করে ঠিক করে নেয়। তো বলছে যে এগুলি তো আমরা, এই ডক্টরের খবর তো আমরা জানি না, ঠিক আছে তোর বাবা আসুক কথা বলছি। ঠিক আছে, ওই দিন রাত্রেবেলা 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 আবার মাছ দিয়ে ভাতটা খেয়েছে, ঠিক আছে। মানে কি হচ্ছে ব্যাপারটা বলো তো, কখনো কখনো পদ্ম নিজের নিজের সত্তায় ফিরে আসছে, কখনো কখনো খুব রাগে একটা মানুষের সত্তায় ফিরে আসছে যেখানে ভয়েস চেঞ্জ হচ্ছে, কখনো একটা ছোট্ট বাচ্চার মতো কাঁদছে, খালি জল দেখলে ভয় পাচ্ছে কাঁদছে, আবার কখনো একজন মধ্যবয়স্ক মহিলার মতো ট্রিট করছে। যেমন আমার মেয়েকে এরকম, আমার মেয়ে এটা ভালোবাসতো, আমার মেয়েকে তো সহ্যই করতে পারতো না, ওর জন্য আমার মেয়েটাকে নিয়েছে, এরকম করে মানে মায়ের মতো ট্রিট করতো, ঠিক আছে। কারণটা কি ওরা বুঝতে পারছে না, হ্যাঁ। ফাইন। তো রাত্রেবেলা তো মৌ ওর দিদির সঙ্গেই ঘুমিয়েছে, অ্যান্ড ওর বাবাকে ওর মা বলছে জানো পদ্ম এরকম এরকম আজকে ভাবে আমার সঙ্গে ব্যবহার করেছে, কি করা যায়। আম, মৌ বলছিল কি একটা মানে পার্সোনালিটির প্রবলেম হয়, উনি তো আর অত বুঝিয়ে বলতে পারেন না, তো বলে ওটার জন্য নাকি মনোচিকিৎসককে দেখাতে হয়, ওনারা নাকি কাউন্সিলিং করে ঠিক করে। আমার মনে হয় পদ্মকে দেখাতে, বোধ যেভাবে বিহেভ করে, আমার মেয়ে তো কোনোদিনও এরকম ভাবে আমার সঙ্গে ব্যবহার করে নাই, কেউ বলে কেঁদে ফেলেছে। মানে উনি না মানে যেখানে মেয়ে এত আদর করতো, মায়ের কষ্ট দেখে মানে দৌড়ে চলে যেত, ওই জায়গায় মায়ের হাত ধরে ফেলা বা ওইরকম ভাবে রিয়েক্ট করে, এটা যেমন সহ্য করতে পারছে না। তারপর চেঞ্জ হওয়া, মুড সুইং হওয়া, এত মুড সুইং তো পদ্মর কোনোদিনও হয়নি, ও নিজেকে নিজে কন্ট্রোল করে নিতে পারতো, হ্যাঁ। তো বাবা বলছে যে ঠিক আছে আরো দুদিন দেখে নাও, দেখে নাও, তারপর না হয় বিয়ে করো, অনেক সময় হয় না অনেক কিছু, দেখো এখন তো ওরা উঠতি বয়সী, অনেক রকমের চেঞ্জ হতেই পারে, 2 দিন দেখে নাও আরো। এই সময় মৌ চিৎকার, মা মা শিগগিরই আসো। তো ওরা দৌড়ে গেছে, গিয়ে দেখে পদ্ম কিন্তু ঘুমিয়ে আছে, ওয়ারেস পদ্মর কিন্তু প্রচন্ড মানে কি বলবো লাইট ঘুম, মানে একটা যদি টুং করে জিনিস পড়ে ওর চোখ কিন্তু খুলে যায়, ঘুম ভেঙে যায়, ঠিক আছে। তো ইয়ে বলছে, মৌ বলছে মা মা দেখো না দিদি কি বলছে, তো ওরা না মানে যেহেতু ঘুমোচ্ছে, বলছে শঙ্কর আমি আসবো তো শঙ্কর, আমি তোমাকেই বিয়ে করব শঙ্কর। ওদের তো মাথায় হাত, বলে শঙ্কর কি, হে এটার জন্যই তো এরকম করছে না, যেহেতু ভেবেছে হয়তো আমরা বিয়ে দেবো না, আমরা তো এরকম কোনোদিনও করিনি। আর শঙ্করটা কি, হ্যাঁ, কারণ কি ওই বাড়ির মেয়ের সঙ্গে যে শঙ্করের একটা মানে ওরা জানতো রিলেশন ছিল, যেহেতু ঝগড়া হচ্ছিল, বাট সে যে শঙ্কর বা তার মুদিখানা অতটা ওরা জানতো না, কারণ পাড়ার মানুষ তো এসে তোমার বাবা মাকে খবর দিয়েছে, থোড়েই না প্রতিবেশীকে খবর দিয়েছে, তো জানতো কোনো ছেলের সঙ্গে চক্কর চলছে বা সে বড়, বাট তার নাম যে শঙ্কর, তার যে মুদিখানার দোকান আছে ওটা নিয়ে সব প্রবলেম, ওটা কিন্তু এরা জানতো না, হ্যাঁ। অবভিয়াসলি না, এসব কথা নিশ্চয়ই 4 কান পরিবারের মানুষ তো চাইবে না যে 5 কান হোক, তাই না। তো ঠিক আছে, তো তখন ওর বাবাকে বলছে ওটার জন্যই বোধহয় মেয়েটা এরকম হয়ে গেছে গো, আমরা তো কিছু বলিনি। তারপর বলছে এই মা ওট ওট ওট, তো না ধর্মর করে উঠেছে, উঠে বলছে কি হয়েছে, বলছে শঙ্করটাকে তুই ওকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, তো আগে বললেই পারতি। তো উল্টাও বলছে শঙ্কর আবার কি, বলছে এই যে তুই ঘুমের চোখে বলছিলি শঙ্কর আমি তোমাকেই বিয়ে করব, ওটার জন্যই দুপুর থেকে তুই এরকম ভাবে মানে মন আমাদের আমাদের উপর এরকম ভাবে ব্যবহার করছিলি। বলছে দুপুরবেলা কি ব্যবহার করলাম, আমি তো মা কোনোদিনও তোমার সঙ্গে এরকম ভাবে কথা বলি না। আর শঙ্করটা কি, কে শঙ্কর, বলছে এই যে তুই যে ঘুমের চোখে বলছিলি, মৌ ডেকে আমাদেরকে শোনালো, আমরাও শুনেছি তুই শঙ্কর শঙ্কর। বলছে না আমি তো জানি না শঙ্করকে। ও মানে আকাশ থেকে পড়েছে শঙ্করটা কি, ঠিক আছে, অবভিয়াসলি ও তো জানে না, এখন যেমন অনামিকার সত্তায় ও ফিরে এসছে। তো পরের দিনের কথা, হঠাৎ পদ্মকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, দিনের বেলা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে না, খুঁজতে 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 প্রতিবেশী যা অনামিকার বাবা এসে বলছে যে তোমাদের পদ্মকে তো ওই মুদিখানায় ওই আমাদের পাড়ার ক্রস করে যে আরেকটা পাড়ার যে মুদিখানা দোকানটা আর কি, গলির সামনে ওই এখানে দেখি ওই ছেলেটার সঙ্গে কথা বলছে, বলছে কোন ছেলেটা, বলছে ওই যে শঙ্কর নামে ছেলেটা। তো এখন ব্যাপারটা কি হয়েছে বলতো, এই পক্ষ বলছে না যে অনামিকার রিলেশন ছিল শঙ্করের সঙ্গে, এই সেই শঙ্কর, আর মৌরা বলছে না যে দিদি ঘুমের চোখে এই শঙ্করের নাম নিয়েছে, ওরা এটাই ভেবেছে, এটাই কনফার্ম যে পদ্ম শঙ্করের সঙ্গেই রিলেশন। ও কালকে মিথ্যা কথা বলেছে ঘুমের মানে ঘুম থেকে ওঠার পর যে শঙ্করকে ও চেনেই না।
তো না ও গেছে, যাওয়ার পর মানে শঙ্কর যেমন একটু, ওরা যে গিয়ে দেখতে পেলো শঙ্কর যেমন একটু উত্তক্ত, মানে একে তো আপসেট হয়ে রয়েছে অনামিকা মারা গেছে, অ্যান্ড দাড়ি ঠাড়ি গুজিয়ে গেছে, অবভিয়াসলি ও খুবই ভালোবাসতো অনামিকাকে। হুম। মানে উনি তো প্রাপ্ত বয়স্ক ছিলেন, ওনার ভালোবাসায় নিশ্চয়ই বাচ্চা বাচ্চা খেলপান ছিল না, যেটা অনামিকার ক্ষেত্রে হয়তো হলেও হতে পারতো। আমরা জানি না যে আদৌ সেটা সত্যি প্রেমটা ছিল না একটা মানে হয় না ইনফ্যাচুয়েশন ওরকম ছিল। কিন্তু ভদ্রলোক কিন্তু অনামিকাকে সত্যি ভালোবাসতেন। এবং যখন আর কি ইয়ে গিয়ে পদ্ম গিয়ে বলছে যে কি হলো, হ্যাঁ একটুকু খবর নাও না আমার, হ্যাঁ এতদিন হয়ে গেছে তোমাকে দেখি না, তুমি না আমাকে একদিন না দেখে ছাড়তে পারতে না, চোখে হারাতে আমাকে, এখন কি হলো? তো বলছে আমি 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 তো তোমাকে চিনলাম না, তুমি কে? তো বলছে তুমি আমাকে চেনো না? হ্যাঁ, আমি যে আমার সঙ্গে তুমি এত ডেটে গেলে ইয়ে করলে, এরকম ভাবে তর্ক বিতর্ক করছে। আর ওই সময় মা বাবা গিয়ে বলছে কি হয়েছে? তো শঙ্কর বলছেন যে উনি কি আপনার মেয়ে? বলছে হ্যাঁ। বলছে জানি না, ওনাকে তো আমি মানে পাড়ায় এক আধবার দেখেছি, বাট আমি কোনোদিনও কথা বলিনি, উনি এসে বলছেন যে আমি নাকি ওনার সঙ্গে ডেট করেছি ইয়ে করেছি। তো বলছে যে হ্যাঁ, তো মিথ্যে কথা ধরি না, বলছি তোমার সঙ্গে তো আমার পালানোরও কথা ছিল। এই যেই কথা বলেছে, তখন মৌয়ের মা বলছে এই তোমার নাম কি বলো তো, কে পালানোর চেষ্টা করছে, তুমি কে? বলছে কেন কাকি, আমি না অনামিকা, তুমি আমাকে চিনতে পারছো না? বলছে কোন অনামিকা? আরে তোমার পাশের বাড়িতে থাকি, আমি তোকে খুব ভালোবাসতাম, বাবা মা আমাকে জোর জবরদস্তি করে মামার বাড়ি রেখে আসলো, হ্যাঁ। তো তখন তো শঙ্কর মানে কি বলবে, সবাই মানে বেবাক, মানে কিং কর্তব্য বিমূঢ় যেটাকে বলে, টেনে টুনে অনামিকাকে নিয়ে এসছে, নিয়ে এসে ওকে মানে এখন জল দিতে গেছে। এখন বলছে আমি জল খাবো না, আমি জল খাবো না, জল দেখে আবার ভয় পাচ্ছে। তো বলছে যে কেন এখন জল খাবি না কেন, এখন কি? হ্যাঁ, তুই কেন, মানে তখন ওর মা বলছে তুই কেন আমার মেয়েকে ধরেছিস? বলছে আমি কেন তোমার মেয়েকে ধরতে যাব, আমি তো চিনিই না এই দিদিটাকে। তো বলছে চিনি না, তুই না অনামিকা, মানে ওনারা ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কি। হ্যাঁ, যেহেতু দোকানে বলেছে অনামিকা, অ্যান্ড দেখো একটু হলেও তো একটু আইডিয়া আছে যে আত্মাদের মানে সঙ্গে এরকম ভাবে কিভাবে কমিউনিকেট করতে হয়, যেহেতু নিজের মেয়ের এখানে প্রাণ সংশয়। তো বলছে হ্যাঁ আমি আমি অনামিকা না, হ্যাঁ অনামিকা দিদিই তো আমাকে মেরেছে। বলছে মানে? বলছে হ্যাঁ, নিজে তো ওরকম কাণ্ড করে ফেলেছে, তারপরে আমার মা বাবার উপর প্রচন্ড রাগ, আমার ঠাম্মির উপর ওর প্রচন্ড রাগ, ঠাম্মি মানে অনামিকা দিদিমার উপর। বলছে বুঝাতে গেছিল যে বিয়ে করতে না, ওই রাগের চোটে জানো তো নিজে মরার পর তো আমাকেও টেনে নিয়েছে, আমি মরতে চাইনি, আমাকে পুকুরে ডুবিয়ে মেরেছে জানো, আমি তাই জল আমার 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 কাছে প্লিজ জল আনবে না, প্লিজ জল আনবে না বলে কান্দা শুরু করেছে। তো এই চিৎকার চেঁচামেচিতে পাড়ার কিছু বয়োজ্যেষ্ঠ এসে গেছে, এসে গিয়ে বলে কি হয়েছে, তখন মানে হয় না যে বয়স্ক মানুষ তো অনেক এক্সপিরিয়েন্স। মৌয়ের মা তখন নাকি কেঁদে কেঁদে বলছে যে মাসিমা দেখেন না আমার মেয়েটার কি হয়েছে। বলছে ওই অনামিকা যে মারা গেছে ও নাকি এসছে, আবার বলছে যে অনামিকার মানে অনামিকা নাকি আরেকটা মেয়েকে নিয়ে গেছে। তো বলছে, তখন ওনারা বললো আরে ওর মামার মেয়ে না জলে পড়ে মারা গেছিল। বলছে হ্যাঁ এমনই তো কথা বলছে। বলছে বৌমা গো কোনো ওঝার খবর দাও, হ্যাঁ কোনো ওঝায় খবর দাও, মনে হচ্ছে মানে কাবু করেছে। তখন হঠাৎ মানে কথাপতন হওয়ার পর মানে ডিসাইড করা হলো কার সঙ্গে কোন ওঝার সঙ্গে কথাবার্তা হবে, কারণ এরা তো চেনে না। হ্যাঁ, তো বলছে দাঁড়াও আমাদের চেনাশোনার মধ্যে আছে, আমরা খবর নিয়ে জানাচ্ছি। বলতে বলতে একটু পরে যেমন ওর আওয়াজটা না একটু যেমন হয় না যে দেখবে কচি বয়সে গলার আওয়াজ একটা আলাদা, আমি যেমন মধ্য মানে একটা এজ হয়ে গেছে, বাচ্চার মা হয়ে গেছি, বাচ্চাও বড় হয়ে গেছে, একটা গলার আওয়াজটা আলাদা, তাই না? তো বলছে যে হ্যাঁ, আমার শাশুড়িকে কতবার বলেছিলাম অন্যের ভেজাল আমাদের মাথায় আনতে না। হ্যাঁ, আমার মেয়েটাকেও নিল, আমাকেও জোর জবরদস্তি করে নিল নিজের দল ভারী করতে, এতই রাগ এতই রাগ। হ্যাঁ, শাশুড়িকেও তো নিতে চেয়েছিল কিন্তু পারলো না, পারলো না। বলছে তখন না ওদের টনক নড়লো, বলে কি বলছে শাশুড়িকে নিতে নিলে, তুমি কে? হ্যাঁ, বলছে আমি অনামিকার মামি, হ্যাঁ আমাকেও তো নিয়ে এসছে, হ্যাঁ আমি আসতে চাইনি, আমার মেয়েটাকেও খেয়েছে, আমাকেও নিয়েছে, এরকম করে বলছে। তো অনামিকার মা বাবাকে ডাক দেওয়া হয়েছে যে এরকম এরকম দেখুন, আমার মনে হচ্ছে যে ওই আপনাদের বাড়িতে যে 3টা মৃত্যু হয়েছে ওর কিছু একটা আমার মেয়ের উপর এসে পড়েছে। তারপর না মৌ তখন জেঠিমাকে জিজ্ঞেস করছে, মানে অনামিকার মাকে, আচ্ছা জেঠিমুনি তোমার মা ঠিক আছে? বলছে আর বলিস না রে, আমার মা ঠিক আছে, আমার মা ঠিক নিয়ে আইসিইউতে অ্যাডমিট। বলে কি হয়েছে? বলছি কিচ্ছু না, এমন তো না যে আমার মা বাড়িতে থাকে না, সবকিছুই চেনা জানা, সন্ধ্যাবেলা বাথরুমে গেছিল জানিস, অ্যান্ড পরে বাবা গিয়ে দেখে কলপারে মানে কলতলায় আর কি পুরোপুরি ফেইন্ট হয়ে পড়া, রক্তারক্তি অবস্থা, সঙ্গে সঙ্গে নার্সিং হোমে নিয়ে গেছে, আইসিইউতে অ্যাডমিট। তো তখন বুঝতে গেল যে মানে শাশুড়ি মাকে নিতে চেয়েছে, মানে ওর মানে রাগের ক্ষোভে, যেহেতু এরা একে বাধা দিয়েছিল, ওর দিদিমাকেও কিন্তু মানে টানার চেষ্টা করেছে।
তখন পদ্ম সেই জেঠিমাকে দেখে বলছে, ও আসছো, হ্যাঁ আসছো, হ্যাঁ আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে, মানে ওর মাকে তো যা তা বলে বলছে, হ্যাঁ তোমরা আটকাতে পারলে, এখন কি করে আটকাতে পারবে, আমি তো শঙ্করকেই বিয়ে করব, মানে এইরকম অবস্থা। হ্যাঁ, ওর মা বলছে যে নিজের রাগের চোটে তো নিজের প্রাণটা নিলি, আমার ভাইয়ের মেয়েটাকে নিলি, আমার ভাইয়ের বউটাকে নিলি, এখন নিজের দিদাকে ইয়ে করছিস, এখন মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস, হ্যাঁ কেন কষ্ট দিচ্ছিস, মানে উনি মানে রাগের চোটে বলে দিয়েছে, তো তোকে জন্ম দিয়ে মানে কি কতগুলি পাপ করেছিলাম, পাপের ফলে তুই হয়েছিলি, আর আজকে আমাকে এই দিন দেখাচ্ছিস, নিজে তো গেছিস গেছিস, সঙ্গে আমার এই প্রিয়জনদেরকে তুই নিয়ে গেছিস, আর এখন এই মেয়েটাকেও তুই জ্বালাচ্ছিস, আমার মাকে তুই হসপিটালাইজড করেছিস। তো ও তো রাগে ফুঁসছে, মানে বললাম না ওর না, মানে इसको क्या बोलते हैं, মানে বাইপোলার ডিসঅর্ডারে রাগ হয় মানুষের এক্সট্রিমে, বাট স্টিল কন্ট্রোল করা যায়, কিন্তু এই মেয়েটার রাগ যেমন কন্ট্রোল করা যায় না, আমার মনে হয় কি ওর মেন্টালি কোনো কিছু প্রবলেম ছিল, হ্যাঁ মানসিক কিছু সমস্যা ছিল, যদি আর কি ওরা একটা বের করে যদি চিকিৎসা করতেন হয়তো বা ও অনেকটা নিজেকে ইমপ্রুভ করতে পারতো। তো যাই হোক, অনেক কষ্ট কষ্ট বলে এদিকে তখন বয়োজ্যেষ্ঠরা যেহেতু ছিল, বলছে হরির নাম জ্বালাও, কৃষ্ণ হরে কৃষ্ণ বলো, বলে আয় চুপ চুপ, এগুলো একদম বলবি না ওই নাম, মানে ও ডেফিনেটলি ও হরে কৃষ্ণ নামটা তো নিতে পারিনি, তো বলছে খবরদার বলবি না ওই নাম, ঠিক আছে একদম বলবি না ওই নাম। তো ঠিক আছে, তো মানে যেহেতু একদম বহুত, মানে জিনিসটা এত বেশি ডিপলি চলে গেছে, দেন এন্ড দেন একজনকে খবর দিয়ে আনা হলো, তারপর উনি মানে অনামিকার সঙ্গে যা মানে একটা ডিল করার মতো আর কি ইয়ে করছে, কিন্তু ওর রাগ, ও মানে শঙ্করকে বিয়ে করবে। তো বলছে এটা তো হতেই পারে না, তুই মরলি কেন, হুম ওখান থেকে লাগে তুই কিছুদিন পরে এসে শঙ্করকেই বিয়ে করতি, পালিয়ে গিয়ে বিয়ে করতি, তুই মরলি কেন, মরলি তো মরলি সঙ্গে সঙ্গে এতজনকে নিয়ে মরলি, হ্যাঁ এতজনকে টেনে নিলি। তো বলছে না আমি বিয়ে করবো। তখন বলছে যে তুমি শঙ্করকে ডাকাও এবং শঙ্করের মুখ থেকে এটা ওকে বের মানে বলো যে ও যাতে মুক্তি নিয়ে নেয়, হ্যাঁ শঙ্কর যাতে মানে শঙ্কর ওকে বলুক, মানে শঙ্কর ওকে বোঝাক, যেহেতু শঙ্করের জন্যই সবকিছু হয়েছে। তো শঙ্করের তো দাড়ি ঠাড়ি হওয়া মানে ও আমি বললাম না ছেলেটা সত্যি ওকে ভালোবাসতো, আসার পর ওকে অনেক বুঝিয়েছে, হ্যাঁ তো বলছে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, হ্যাঁ তুমি কি খালি একা ভালোবাসতে, আমিও তো তোমাকে ভালোবাসতাম বলে, মানে কান্নাকাটি ওইরকম আর ই করেছে। তো শঙ্কর বুঝিয়ে চলছে, তুমি কেন করলে এই কাজটা, হ্যাঁ কেন করলে, একটু তো সময় দিতে আমাকে, আমি তো কিছু একটা বন্দোবস্ত করতাম তাই না, তুমি খালি কষ্টে ছিলে, আমি কষ্ট ছিলাম না, আমি কি এখন কষ্টে নেই, হ্যাঁ। তো অনেক বোঝানোর পর তখন আর কি ওঝা বললো যে ঠিক আছে তো রিচুয়ালস করবে, বলছে আমার মা বাবা আমার কোনো রিচুয়ালস করতে পারবে না। তো বলছে যে শঙ্কর তো তোমার রিচুয়ালস করতে পারবে না, বলছে না আমার করলে ওই করবে, তো বলছে শঙ্কর তো তোমার কোনো রিচুয়ালস করতে পারবে না, যেহেতু তুমি তোর অর্ধাঙ্গিনী হওনি, বউ হওনি, তুমি তোমার গোত্রেই আছো, ওর গোত্রে তো যাওনি, কি করা যায়। তখন বলল যে উনি বিধান দিলেন যে মা বাবাই কাজ করবে, কিন্তু শঙ্কর নিজের তরফ থেকেও একটা পিণ্ড দান করবে। তো শঙ্কর বলল যে হ্যাঁ আমি পিণ্ডদানটা করব, হয়তো আমাদের বিয়ে হয়নি বাট আমরা একে অপরকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ স্বীকার করে নিয়েছি, এবং আমি যখন ওকে ওর নামে পিণ্ডদানটা করব তখন, আর সত্যি বলছি ভয় পেয়ে গেছি, আমার মনে হচ্ছে পট করে কেউ যেন আসলো, যাই হোক তখন কিন্তু ওকে আমার মানে আমার সারনেমটা ইউজ করব, ফর এক্সাম্পল অনামিকা, ধরো শঙ্কর পোদ্দার, অনামিকা পোদ্দার শঙ্করের গোত্র ইয়ে করে পিণ্ডদানটা করবে। তো এইগুলি রিচুয়ালস করার পর নাকি আহ তিনটা বৈদেহী আত্মা, মানে এখানে প্রবলেমটা কি হয়েছে বলতো, অনামিকা মুক্তি চাইছে না, ওয়ারেস ওর মামিমা মুক্তি চাইছে, মামির মেয়েটা মুক্তি চাইছে, ঠিক আছে, কিন্তু অনামিকা মুক্তি চাইছে না। তো আগে কিন্তু মামি এবং মামির মেয়েটাকে মুক্তি দেওয়া হয়েছে, লাস্টে অনামিকাকে মুক্তি দেওয়া হয়েছে শঙ্করের পিণ্ডদানে। তো এইগুলি যাওয়ার পর যেটা বললাম, আহ পদ্মর সঙ্গে কি হয়েছে জানো, পদ্ম ওই বা চোখটা আর কি ওর পুরো ব্লাড দেখে, এখন ও পুরো ক্লিয়ার দেখে না, এখন ওর চোখে চশমা, একটা প্রচন্ড মোটা, যেহেতু বুঝতে পারছো এক চোখের পাওয়ারটা এক্সট্রিমলি হাই, একটা কিন্তু পুরো নর্মাল, বলছে পুরো নর্মাল, মানে রিডিং ক্লাস দিয়ে আমার দিদি ওই তুমি এটা করলে না মানে চশমা লাগবে না, একদম ডাইরেক্ট দূরেরটাও পরে নিতে পারবে, কিন্তু এই চোখটা এই প্রবলেম হচ্ছে, আর এটা এই ইনসিডেন্টের পরেই হয়েছে। তখন আমি ওকে মানে মেসেজেই বললাম যে দেখো এরকম অনেক ইনসিডেন্ট শেয়ার করেছি, মানে এরকম যখন এক্সট্রিম পয়েন্টে চলে যায়, একটা অঙ্গ হানি হয়, কেউ প্যারালাইসিস হয়ে যায়, কারোর হয়তো হাত কাজ করা বন্ধ করে দেয়, এরকম কিন্তু হয়, কারণ যেহেতু একটা বডি জিনিসটা একটা টোটালি নেগেটিভ এনার্জি তোমার বডিটাকে এতদিন পজেস করে রেখেছিল, একটা কিন্তু খারাপ ওরা করে দিয়ে যায়, মানে একটা অঙ্গ হানি হোক কিছু না কিছু হানি করে দিয়ে যায়। তো যাই হোক হোপসো ইয়ে করছে মানে
মৌ বলল যে আমরা অনেক রকমের ডক্টরের সঙ্গে কনসাল্ট করছি, যাব সাউথের দিকেও যাব, যে অ্যাটলিস্ট লেন্স পড়লে যাতে ওই মোটা চশমাটা না খুব খারাপ লাগে। আমার দিদি কিন্তু দেখতে খুব সুন্দর রুমকি দি, তো মোটা ফ্রেমের চশমার জন্য না মানে কেমন লাগে। আর দিদিও মানে বুঝতে পারি, কিন্তু ও তো মানে বললাম না খুব অ্যাডজাস্ট করে নেয় সবকিছুর সঙ্গে, তো ও চেষ্টা করছে। তো যাই হোক, আশা করছি মৌ এটা সলিউশনও তোমরা পেয়ে যাবে, আর ভগবান তো তোমাদের সঙ্গে আছে। তো এই ছিল মৌয়ের পাঠানো একটা ঘটনা। কি বলবো, রাগটা সত্যি খুবই ভয়ঙ্কর রাগ, বাপরে বাপ, কত ঘটনা শুনিয়েছি। মানে কি বলবো, কিছু কিছু ঘটনা না বলে আমি নিজেই স্পিচলেস হয়ে যাই। এটা তেমনই ঘটনা ছিল। তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না, কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর একটা কথা যেটা সবসময় বলে থাকি, যে আমরা কথায় গল্প ভূতুরে আড্ডা স্টেশন, মানে হয় না যে অনেকেই হয়তো দুই পক্ষ আছে, কেউ বলবে এটা বিশ্বাসযোগ্য ঘটনা না, এই গল্প বলছে, আচ্ছা ঠিক আছে তোমরা গল্প ভেবেই নাও, কিন্তু সত্যি কথা বলতে গেলে মৌ তো আমাকে ভয়েস রেকর্ডিংটা পাঠিয়েছে, ওর গলার মধ্যে না একটুকু মিথ্যে ছিল না গো। একটা মেয়ে যেভাবে ও পাঠিয়েছে, ওর দিদির প্রতি ওর কনসার্ন যেটা ও ফুটে উঠেছে না, এটা অ্যাক্টিং হতে পারে না, বা এটা গল্প হতে পারে না। গল্প মানুষের নর্মালি বলে দিয়ে যায়, কিন্তু যারা ফিল করে না, যখন ভয়েস রেকর্ডিংটা পাঠায় না, আমি আই ক্যান ফিল দ্যাট, আমি ফিল করতে পারি ওদের অনুভূতিগুলি। হুম, নিজের চোখে যেহেতু নিজের দিদির এই জিনিসগুলো দেখেছে। আচ্ছা যাই হোক, যারা তবুও বলছি, যারা বিশ্বাস করে না তাদের উদ্দেশ্য বলছি, কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন, আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই নস্টালজিক ফিলিং, দাদু ঠাকুমার মুখে গল্প শুনে হতো, সেটাই ফিরিয়ে দেওয়া, আর কিছু না। তো চলো আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, কিন্তু মঙ্গল এবং শুক্রবার ঠিক দুপুর 3টে চলে আসে এপিসোড, এবং শনিবার রাত 10টায় আমি লাইভে চলে আসি। আড্ডা মারতে হলে চলে এসো। এখানেই শেষ করছি আজকের এপিসোডটা। টিল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।